নমস্কার। আজ যে গল্পটি পড়ে শোনাব সেটি শিবরাম চক্রবর্তীর লেখা গোপ নিয়ে টানাটানি। আমাদের লক্ষণকে বাঙালির দুর্লক্ষণ বলাই নাকি উচিত, কর্পোরেশনের বড় মেজো সেজো কর্তাদের মতে। কিন্তু তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। কর্পোরেশনের সামান্য বেয়ারা হলে কি হবে? নিজের শক্তিতেই লক্ষণ নিজের সেই জয়ধ্বজা বহন করে, তার নিজস্ব সেই গোপ। গোপ তো আধুনিকের চিহ্ন নয়, তবু লক্ষণ কেন এমন গোপ রাখে এ কথা অনেকে ভেবেছে, বেশিরভাগ তার সহযোগী বেয়ারাদের মধ্যেই। তবে সেদিন সেই কথাটা এক ভাবনার কারণ হয়ে দাঁড়ালো। বাবুটি টানা বারান্দা দিয়ে যাচ্ছিলেন। সাপের মতো কি যেন একটা দেখে হঠাৎ তিনি চমকে উঠলেন। এই, এদিকে এসো, দেখি তো মুখখানা একবার। এ কি, এ কি দেখছি? আগে কি দেখছেন? নিরীহ সুরে জিজ্ঞেস করেছে লক্ষণ। গোপ, গোপ দেখি যে। লক্ষণ লজ্জায় গুম্ফবনত হয়ে রইল, কিচ্ছু বলল না। একবার মনে হলো যে বলে, আগে ঠিকই দেখছেন, কোনো ভুল নেই। কিন্তু কথাটা বলা বাহুল্য বলে তার বোধ হতে লাগলো। শোনো, বেয়ারার চাকরি নিয়ে এমন গোপ রাখা উচিত নয়। কাল যেন ফের তোমাকে, মানে তোমার এই গোপকে আর না দেখতে হয়, সগুম্ফ না দেখতে পাই তোমায়। মনে রেখো, যে গোপ আজকাল বাবুদের মুখে বেমানান, বেয়ারার মধ্যে তার ঔদ্ধত্য একটু বেয়ারা দৃশ্যই বই কি, নিছক আস্পর্ধা বলেই বাবুটির জ্ঞান হতে থাকে। কিন্তু পর দিবসেই আবার সেই গোপ দেখা গেল। এ কি, আজও দেখছি তেমনি আছে যথাস্থানে। কাল কি বললাম তোমায়? গোপান্বিত লক্ষণকে দেখে বাবুটি এবার রীতিমতো কোপান্বিত। লক্ষণ কি জবাব দেবে? সযত্ন বর্ধিত এই গোপটিকে মানুষ করে তুলতে, মানুষের মতো করতে তার কত দিন, কত হপ্তা, কত মাস লেগেছে, এ কথা সে কি করে জানাবে? সে ভাষা কি তার ভাঁড়ারে আছে? তোমায় বললাম না ওটা লোপাট করে আসবে? তুমি কোন ডিপার্টমেন্টের বেয়ারা? লক্ষণ তার ডিপার্টমেন্ট জানালো। আচ্ছা, আমি দেখছি এর কোনো প্রতিকার হয় কিনা দেখছি। বাবুটি সেই ডিপার্টমেন্টের বড়বাবুর কাছে গেলেন। দেখেছেন মশাই, আপনার বেয়ারার হিটলারি ছাটের গোপ দেখেছেন? আমি তো 12 বছর ধরে কর্পোরেশনের কাউন্সিলারি করছি, কত মেয়র ডেপুটি মেয়র দেখলাম, কিন্তু এরূপ বেয়ারাপনা আর দেখিনি। না, বড়বাবুও দেখেননি। কাজকর্মের ঠেলায় অবসরের অতই অভাব যে সর্বদা সব দ্রব্যষ্ট জিনিস তার দেখা হয়ে ওঠে না। আচ্ছা, দেখব, দেখব বই কি। তিনি আশ্বাস দিলেন কাউন্সিলরটিকে। আপনি যখন বলেছেন তখন আর দেখব না? হ্যাঁ, দেখবেন, ভালো করে দেখবেন। দেখলে চমৎকৃত হবেন, এ কথা আমি হলফ করে বলতে পারি। বাবুটি চলে গেলে বড়বাবু বেয়ারাকে হাঁক দিলেন। কই, দেখি গো। এ কথা আর তাকে বলতে হলো না, বেয়ারার সাথে সাথে আপনা থেকে সেই গোপ এসে দেখা দিল। বড়বাবু এক দৃষ্টে চেয়ে রইলেন। সহসা তার কথা সরল না, জেগে তিনি দুঃস্বপ্ন দেখছিলেন সামনে এবং স্বচক্ষে। কিছু না বলে গুম হয়ে রইলেন কিছুক্ষণ। ঝড়ের আগে ঠিক যেরকম গুমোট দেখা যায়, তারপর তিনি ফেটে পড়লেন ঝঞ্ঝাবাতে। কে তোমাকে গোপ রাখতে বলেছে? আগে
কেউ বলেনি। লক্ষণ আমতা আমতা করতে থাকে। তবে তবে রেখেছ কেন? এ কথার কি উত্তর আছে? যাকে রাখো সেই রাখে। এ কথা নিশ্চয় এই কথার উত্তর নয়। অথচ লক্ষণের বিবেচনায় চুপ করে থাকাই ভালো। সব সে চুপ ভালা। বোবার কোনো শত্রু নাই। এই সব বড় বড় কথা স্মরণ করে মৌনতায় সে সদুত্তর দিল। আজই ওকে বিদায় করে দেবে, ছুটির পর নাপিত ডেকে, বুঝেছ? এই বলে বড়বাবু তার সম্মুখ হতে এই অসহ্যতা বিদায় করে দিলেন। গোপ নিয়ে তো ভারী মুশকিল বাঁধল। সমস্যায় পড়ে গেল লক্ষণ। এই গোপের জন্যে নিজেকে যে গড়িয়ান মনে করত, আর সব বেয়ারাদের থেকে নিজেকে স্বতন্ত্র, শ্রেষ্ঠ এবং গোপধন্য জ্ঞান করত, এই গোপ নিয়ে আজ টানাটানি। প্রাণ দেওয়া সহজ, কিন্তু গোপ দেওয়া কি এতই সহজ? একটু চোখ বুজলেই সরকারি বাসের তলায় নিজেকে ফেলে দেওয়া যায়, কিন্তু সজ্ঞানে প্রত্যক্ষ করে নাপিতের খুরের তলায় প্রাণের চেয়ে প্রিয় নিজের এই গোপকে বিসর্জন দেওয়া, না, এ তার পক্ষে কিছুতেই সম্ভব নয়। অতএব তার পরদিনও তাকে গোপ নিয়ে হাজির দেখা গেল। বড়বাবু চেয়ারে বসে প্রথমেই ডাক দিলেন বেয়ারাকে। আজকে সর্বপ্রথম কাজ তার মনে পড়ল বসতে না বসতেই। লক্ষণ এলো তার গোপ মুখে করে। লক্ষণ এবং গোপ দুজনের কেউই গড় হাজির নয়। তিনি দেখলেন দেখলেন কিন্তু কিছু বললেন না। তোমার নামে আমি ওপরে রিপোর্ট করব, এই শুধু কথা বললেন। আর বললেন, ওই গোপ নিয়ে তুমি কদাচ আমার সামনে আসবে না। আমার ত্রিসীমানায় তুমি থেকো না, এক্ষুনি দূর হও। লক্ষণ দূরে দূরেই রইল, গোপ বাঁচিয়ে। পরের দিন বড়বাবুর রিপোর্টের ফলে 1 নম্বর ডেপুটি চিফের সামনে তাকে দাঁড়াতে হলো গোপ সমেত। তিনি কিছুক্ষণ তাক করে থেকে জিজ্ঞেস করলেন, তোমার নাকের তলায় জঙ্গলের মতো ওটা কি? কিসের ঝোপ? আগে হুজুর, ঝোপ নয়, আমার গোঁপ, বলল লক্ষণ। কর্তার এ হেন কোথায় হৃদয়ে আঘাত পেয়েছিল লক্ষণ। তার গোপ অবধি বিচলিত হয়ে উঠেছিল। তার মর্যাদা অক্ষুণ্ণ নেই, বিশ্বাস টলে গেছে। তবু সে মিনতি ভরা মৌন দৃষ্টিতে তাকিয়ে রইল কর্তার দিক। কর্তা কিন্তু আবার আক্রমণ করলেন। গোপ হোক আর যাই হোক, ওকে তাড়াতে হবে। ওতে আমাদের কোনো কাজ নেই। তোমাকে এখানে দরকার, তোমার গোপকে নয়। এ কেমন কথা? এতদিনের লালিত পালিত, এমন সযত্ন বর্ধিত আদরের জিনিস এক কথায় ঘাড় ধরে বিদেয় করে দেওয়া। একটা বেড়াল পুষলেও লোকের মায়া হয়, আর এ তো নিজের গোঁপ। লক্ষণ মনে মনে উদ্বেলিত হতে থাকে। আগুন লাগিয়ে হোক, কোদাল চালিয়ে হোক, যা হোক করে ওই জঙ্গল সাফ করা চাই। ছাগলে ওই জিনিস খাবে কি? তাহলে ছাগলকে দিয়েও মুড়িয়ে নিতে পারো। মোটের ওপর ওই বদ খেয়াল ওখানে রাখা চলবে না, বুঝেছ? যাও। কর্তার পরিষ্কার উপদেশ, পরিষ্কার করার হুকুম। ছাগলের সঙ্গে এক নিঃশ্বাসে গোপের নাম উল্লেখ লক্ষণের প্রাণে ব্যথা লেগেছিল। ছাগলে কি না খায়, গোপও হয়তো তার অখাদ্য না হতে পারে, কিন্তু এ কথা বলার নেহাত পাগলের মতো বলদ শক্তির পরিচায়ক। তাছাড়া কি? গোপ ভেদ করে দীর্ঘ নিঃশ্বাস পড়ল লক্ষণের। পরদিন ডিপার্টমেন্টের বড়বাবুকে আবার রিপোর্ট করতে হলো ডেপুটি চিফের কাছে। গিয়ে নিজ মুখে তিনি প্রকাশ করলেন, আজ্ঞে স্যার, এখনো। এখনো কি? কি এখনো? তার বুঝতে একটু দেরি হয়। সেই গোপ,
এখনো হিটলার সেজে বসে আছে। সেই সেই বাঁদরটা? তা তা আমি আর কি করতে পারি? গোঁফ গোঁফ তো ওবড়ানো যায় না, দাড়ির মতো তা যায় কি? হ্যাঁ, হ্যাঁ স্যার, যায়। যদিও কখনো কাউকে ওবড়াতে দেখিনি, তবুও মনে হয় ও কাজ একেবারে অসাধ্য নয়। না হোক, কিন্তু আমার কর্ম না, আমার কর্তব্যের মধ্যেও না। আমি সিনিয়র ডেপুটির কাছে রিপোর্ট দিচ্ছি। ওবড়াতে হয়, যা করতে হয় তিনিই করবেন। কারো গোপে হস্তক্ষেপ করতে আমি ভালোবাসি নে। পরের গোফে পোদ্দারি করার আমার উৎসাহ নেই, বয়সও নেই। এদিকে সেই কাউন্সিলরটিও নিশ্চিন্ত হয়ে বসে থাকবার ছেলে নন। পরের দিন ফের কি কাজে তিনি এসেছিলেন। গোঁফ দেখাটাই তার কাজ হয়ে উঠেছিল কিনা কে জানে, কিন্তু গোঁফ দেখে তো তিনি আগুন। এ কি, এখনো এখনো দেখছি যে? হ্যাঁ, সগোপ লক্ষণকে সম্বোধন করে সকোপে তিনি বললেন, আগে যদি কিছু না মনে করেন তো একটা কথা জিজ্ঞেস করি। লক্ষণ খুব কাঁচুমাচু হয়ে বলল, বেচারির দোষটা কোথায় বলবেন? বলবেন একবার, এ কি কারো কোনো ক্ষতি করেছে? এই প্রশ্নের উত্তর আর ওকে না দিয়ে সোটান তিনি চলে গেলেন ডেপুটির কাছে। সব শুনে তিনি বললেন, শুনে আপনি সুখী হবেন, ইতিমধ্যেই ওকে আমি আমার সিনিয়র ডেপুটির দায়রার সোপর্দ করে দিয়েছি। তিনি ভারী কড়া লোক, একবার কোনো কাজে হাত দিলে তার হেস্তনেস্ত না করে ছাড়েন না। গোপের বেলাও নিশ্চয় তার অন্যথা হবে না, তিনি হস্তন্যস্ত করবেন। শুনে সুখী এবং নিশ্চিন্ত হয়ে কাউন্সিলর বাবু বাড়ি ফিরলেন। পরের দিনও গোপাল ও লক্ষণকে দেখা গেল। ওর সহযোগী বেয়ারারা এক দৃষ্টে দেখল তাকিয়ে। এতদিন যারা ওই গোপ বা ওকে লক্ষ্য করেনি বা লক্ষ্যবস্তু বলে মনে করেনি, তারাও আজ ভালো করে ওকে দেখে নিল। সারা কর্পোরেশনের চোপদার থেকে কেরানি থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের কর্তারা অবধি কারও দেখার বাকি রইল না। এমনকি সেদিন যারা ভুলক্রমে কর্পোরেশনের ট্যাক্স জমা দিতে এসেছিল, তারাও খবরটা শুনে গুম্ফ দর্শনের পুণ্য অর্জন করে ধন্য হয়ে গেল। নিজেও দেখল লক্ষণ, ফাঁক পেলেই পকেট থেকে ছোট্ট একটা আরসি বার করে নিজেও সে বারবার দেখছিল, আর তার চোখ জুড়িয়ে যাচ্ছিল। আহা, এমন জিনিস আর হয় না। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে সস্নেহে সে গোপের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল ক্ষণে ক্ষণে। না, কখনো না, জীবন থাকতে তোমাকে আমার কাজ ছাড়া হতে দেব না। লক্ষণ নিজের গোপকে সম্বোধন করে বলল, কে তোমাকে আমার সম্মুখ থেকে কাড়ে দেখি? পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তুমিও আছো, আমিও আছি। এরূপ ঘোরতর শপথ করে গোপের সঙ্গে হরিহরাত্মা লক্ষণ সিনিয়র ডেপুটির ঘরে একতালা দিতে গেল। তার ডিপার্টমেন্টের বড়বাবু কর্তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, ওই দেখুন, এতবার বলা হয়েছে, এত করে বলা হয়েছে, তবু কিছু ছাড়ছেও না, কামাচ্ছেও না, কমাচ্ছেও না। কমাচ্ছেও না, কামাচ্ছেও না? ও, বুঝেছি। সমস্ত আদেশ অমান্য করেছে, উপদেশ উপেক্ষা করেছে, কারো কথাতে কোনো কর্ণপাত করছে না, এমন কি স্বয়ং। কেন হে, গোপ কামাচ্ছ না কেন? সিনিয়র ডেপুটি শক্ত হয়ে বললেন, বাজারে নাপিত মিলছে না নাকি? হুজুর মা বাপ, আপনি সব করতে পারেন, দয়া করে আমাকে মারবেন না। যদি মারতেই চান তো আমাকে প্রাণে মারুন,
লক্ষণ কাঁদো কাঁদো হয়ে পড়ল। এই গোপ গেলে আমার আর কি থাকবে বলুন? কি নিয়ে আমি বাঁচবো হুজুর? রাখতে পারো তোমার গোপ। চোখের জল দেখে একটু সদয় হয়ে তিনি বললেন, কিন্তু ওইভাবে রাখা চলবে না। ওই একটুখানি গোপ অসহ্য। রাখতে হলে ভালো করেই রাখো। সারা মুখময় ওদের গজাতে দাও, চাপ চাপ হয়ে, যেমন ঘাস গজায়, চারপাশে বাড়ুক চাপরাশিদের মতো, কিংবা শিকড়া যেমন রাখে। তাহলে ওরা থাকবে কি হুজুর? ওকে তো তখন আর আলাদা করে চেনা যাবে না। সে থাকা না থাকা সমান। সে হয় না, আপনি ওকে বোঝান। বড়বাবুটির ঘাড়ে বেয়ারার ভালো করে বোঝানোর ভার চাপিয়ে ডেপুটি চিপ আসল চিপের ঘরে নিজের কাজ নিয়ে গেলেন। আবার নতুন করে বোঝাপড়া শুরু হলো। বড়বাবু কত করে বলেন, বাপু বাছা করেন, মিনতি করেন, ভয় দেখান, পরিশেষে তার গোপজোড়া ভিক্ষা চান। হাত জোর করতেও বাকি রাখেন না। কিন্তু লক্ষণ অবুঝ। তার অত স্বাদের গোপে কেমন করে সে সাবান লাগাবে, খুর লাগাবে, কোন প্রাণে কোপ বসাবে, ভাবতেই সে বারংবার শিউরাতে থাকে। সিনিয়র ডেপুটি ফিরতেই বড়বাবু বললেন, ও কিছুতেই শুনছে না স্যার। কি করব? শুনবে না আমি জানি। কিছু করতে হবে না। আমি চিফের কাছে রিপোর্ট করে দিয়েছি। যা করবার তিনিই করবেন, বললেন সিনিয়র ডেপুটি। তার কর্তৃত্ব এখানে নিষ্ফল। তিনি বুঝেছিলেন লক্ষণ আরেক দিনের জন্য রেহাই পেলেন। সেদিন সারাক্ষণ সে আয়নার দিকে মুখ করে রইল। মুহুর্মুহুর নিজের গোপ সুধা পান করতে লাগলো। রাত্রে স্বপ্ন দেখলো শুধু গোপের। গুম্ফবতী রাজকন্যার দেশে গিয়ে স্রেফ নিজের গোপে চাড়া দিয়ে তাকে রাজ্য ছাড়া করে আনবার সুখ স্বপ্ন। পরদিন তাকে চিফের কাছে হাজির দিতে হলো। চিফ লক্ষণের বিদ্রোহের কথা শুনেছিলেন। হাতের কাগজপত্র থেকে মুখ তুলে তীব্র তীক্ষ্ণ কটাক্ষপাতে একবার তিনি তাকে দেখলেন, আপাদমস্তক তাকালেন চকিতের জন্যই। তারপর হুকুমের সুরে বললেন, গোপ পুড়িয়ে দেবে। আর কিছু তিনি বললেন না। যেন এক কথাতে ওই কথার নিষ্পত্তি হয়ে গেল। তার হুকুমই চূড়ান্ত। অনেকটা এইরূপ ভাব দেখিয়ে ফের আবার নিজের কাগজপত্রে তিনি মনোযোগ দিলেন। লক্ষণের বুক কাঁপল, কিন্তু গোপ কাঁপল না। সে এখন মরিয়া। ফাঁসি কাঠের সামনে এসে মানুষ যেমন মরিয়া হয়, দুগ্গা বলে ঝুলে পড়তে দ্বিধা করে না, আর লক্ষণও এখন তেমনি দৃঢ় প্রতিজ্ঞ। চাকরি যাই যাক, কিন্তু গোপ তার যাবে না। গোপ থাকবে। পরদিনও লক্ষণ তার গোপ বজায় রেখেছে। চিফের কানে গেল। তিনি সোজা মেয়রের কাছে রিপোর্ট করে দিলেন। মেয়র ডেকে পাঠালেন লক্ষণকে। মেয়রেরও গোপ আছে দেখে ভরসা পেয়ে সাহসী লক্ষণ তার পায়ের উপর কেঁদে পড়ল। প্রভু, প্রাণের দায়ে টাকা কামাতে এসেছি। গরিবকে গোপ কামাতে আজ্ঞা করবেন না। আপনার নিজের গোপ আছে। নিজের গোপ নিয়ে ঘর করেন আপনি। গোপের দরদ বুঝবেন। আপনার কাছে যেমন আপনার গোপ, আমার কাছেও তেমনি। মেয়র বললেন, গোপ কামাতে হবে? কে তোমায় বলেছে? কর্পোরেশনের কোনো আইনে এ কথা নেই তো। ছোটই হোক আর বড়ই হোক, এখানে কোনো কর্মচারীর গোপ নিষিদ্ধ নয়। তুমি নির্ভয়ে তোমার গোপ রাখো। তবে যদি কাউন্সিলরটি এরপর গোপের বিরুদ্ধে কোনো প্রস্তাব আনেন এবং সে প্রস্তাব কর্পোরেশনের সভায় অধিকাংশ সদস্যের ভোটের জোরে পাশ হয়ে যায়, তখন তখন তোমার গোপ ছাড়ার কথা কিংবা চাকরি ছাড়ার কথা। এখন কি? এই বলে নিজের গোপ আরো চুমড়ে তিনি বললেন, আর তেমন প্রস্তাব এলেই হলো। এলেই আমি কি তা উঠতে দেব মনে করো? প্রথমে আউট অফ অর্ডার করে দেব। কেবল তোমার খাতিরেই নয়,
আমার নিজেরও তো গোপ বলে কিছু একটা আছে, তার দিকে তাকিয়েই আমাকে তা করতে হবে। অতএব যাও, গোপ নিয়ে নির্ভয়ে কাজ করো গে। গোপের আমি, গোপের তুমি, তোমার কোনো ভাবনা নেই। ভারতবর্ষের উত্তরে যেমন পাহাড়ে গোপের ঢেউ আর দক্ষিণে উত্তাল ঢেউয়ের গোপ, তেমনি এই কর্পোরেশনেও যদি ঊর্ধ্বে ও নিম্নে গোপের দ্বারা পরিবেষ্টিত থাকে, থাক না, ক্ষতি কি? মেয়র এই কথাই মনে মনে ভাবলেন বুঝি। সর্বোচ্চ আদালতে জয়লাভ এবং অভয় লাভ করে গোপ নাচাতে নাচাতে ফিরে এলো লক্ষণ। আর গোপ নিয়ে টিকে থাকতে কোনো বাধা নেই। এতদিন তার মুখে দুশ্চিন্তার চিহ্ন উঠে গিয়ে আরামের লক্ষণ দেখা দিল। একসঙ্গে আরাম ও লক্ষণকে দেখা গেল একাধারে। কিন্তু কি আশ্চর্য, বড়দিন লক্ষণকে আর চেনা যায় না। লক্ষণ এসেছে, কিন্তু তার গোপ আসেনি। গোপ নেই, নাকের তলায় একেবারে চাঁচা ছোলা, এবং তার চেয়েও আশ্চর্য, লক্ষণের আরামের কিছু কমতি নেই। আর সব বেয়ারা এসে ছেঁকে ধরল লক্ষণকে। আরে, তোর গোপ গেল কোথায় রে? অত স্বাদের গোপ বাড়িতে রেখে এসেছিস নাকি? নাকি কাউকে ধার দিলে আবার? কি হলো গোপের? কি আবার হবে, ফেলে দিলাম। গোপ আমাদের মানায় না। লক্ষণ গর্বের সঙ্গে জানায়, আমাকেও না, অদ্ভুত কুমারকেও না। অদ্ভুত কুমার? সে আবার কে রে? সবাই আরো অবাক। অদ্ভুত কুমার কে? লক্ষণ তাজ্জব বনে যায়। অবাক করলি বটে। কেন, সিনেমায় যাস না নাকি? দেখিসনি অদ্ভুত কুমারকে? ছবিতে নেমে নেমে ভূত হয়ে গেল অদ্ভুত কুমার। এই বলে তক্ষুনি তক্ষুনি অদ্ভুত কুমারকে দেখাবার জন্যই যেন নিজের পকেটে হাত দেয়। এই দেখ অদ্ভুত কুমার, একটা কাগজের টুকরো, কোনো চলতি সাপ্তাহিক থেকে কেটে নেওয়া জনৈক সিনেমা স্টারের ছবি। ছবির তলায় লেখা, এই জনপ্রিয় অভিনেতাটি সম্প্রতি তার বিখ্যাত গোঁফ কামিয়ে ফেলেছেন। তার আগামী ছবিতে তাকে যে রূপে দেখা যাবে, এখানে তার প্রতিচ্ছবি দেয়া হলো। বলা বাহুল্য, তার অসংখ্য ভক্ত তাকে নবরূপে দেখার আগ্রহে অধীর হয়ে রয়েছেন। নমস্কার। আজ যে গল্পটি পড়ে শোনালাম, সেটি শিবরাম চক্রবর্তীর লেখা গোঁফ নিয়ে টানাটানি। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন।